হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের পরিবেশ বিদ্যা বিষয় নিয়ে আলোচনা করব। পরিবেশ বিদ্যার প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম অধ্যায় রয়েছে বাস্তুবিদ্যার নীতি সমূহ। তোমরা আমাকে অনেকেই বলেছিলে স্যার এই চ্যাপ্টারটা কনসেপ্ট খুব তাড়াতাড়ি করে ক্লিয়ার করলে ভালো হয়, তাই আমি তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটি করেছি। তোমরা জানো যে ইতিপূর্বে আমার চ্যানেলে সাতরা পাবলিকেশন এবং পারণ প্রকাশনী বইয়ের যে সমস্ত অনুশীলনী রয়েছে প্রথম অধ্যায় থেকে, সেই সমস্ত অনুশীলনী নিয়ে আলোচনা করা হয়েছে এবং তার সাথে পার্ট 1 এবং পার্ট 2 এর কিছু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও আমি সলভ করেছি। তোমরা সেই ভিডিওগুলি প্লেলিস্টে গিয়ে চেক করো এবং তোমরা অতি অবশ্যই দেখো এবং ভালো করে এখন থেকেই পড়া শুরু করে দাও। ভিডিও শুরুর আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানাও যদি কোনো অসুবিধা হয়। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যত পরিমাণে শেয়ার করবে তত আমি বেশি করে আরো ভিডিও বানাতে মোটিভেট পাবো। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। তোমাদের প্রথম অধ্যায়টি মোট 6টি ভাগে ভাগ করা হয়েছে। আমি তোমাদেরকে একটা একটা করে ভাগ আলোচনা করব। প্রথমে যে ভাগটি নিয়ে আলোচনা করব সেটি হলো মৌলিক ধারণা। তোমাদের প্রথম অংশে রয়েছে মৌলিক ধারণা ও সংজ্ঞা। ধরো কোনো পরিবেশে বাঘ, হরিণ বা অন্যান্য প্রাণীর বাস করে। সেই প্রাণীরা যে কোনো প্রাণী হতে পারে, বা শুধুমাত্র বাঘ, হরিণ বা জিরাফ বা হাতি, উট বলে কিছু না। যে কোনো পরিবেশে যে প্রাণী বাস করুক, সেই পরিবেশে তাদের বাসস্থান কেমন হবে, তাদের খাওয়া দাওয়া কেমন হবে, তাদের আশ্রয়স্থল কেমন হবে, তাছাড়া প্রজনন যখন হয় তখন তারা কি ভূমিকা পালন করে বা কি কারণে তাদের মৃত্যু ঘটে, বা ধরো একটা প্রাণীর সঙ্গে অন্য প্রাণীর কি মিল রয়েছে, বা কে কাকে সাহায্য করে, বা কখন দুজনেরই ক্ষতি হয়। এটাই হচ্ছে প্রথম অধ্যায়ের ধারণা। আর এই যে তাদের মধ্যে যে সম্পর্ক, এটাকে বলা হয় আন্তঃক্রিয়া সম্পর্ক। অনেক সময় দেখা যায় একটি জঙ্গলে বা বনে বিলুপ্ত প্রায় প্রাণী দেখা যাচ্ছে। পরিবেশের বিভিন্ন জীবের মধ্যে যে আন্তঃসম্পর্ক রয়েছে তা এক এক করে আমি বলছি, আর এই উদাহরণগুলো তোমাদের স্ক্রিনে উঠে যাবে, তোমরা দেখে নেবে বা তোমরা নোট ডাউনও করতে পারো। প্রথমে বলবো মিউচুয়ালিজম। এই মিউচুয়ালিজম হলো যখন দুটো সম্প্রদায় বা দুটো প্রাণী উপকৃত হবে। কম্পিটিশন বা প্রতিযোগিতা, দেখো দুজনের মধ্যে যদি লড়াই হয় বা কম্পিটিশন হয় তাহলে কিন্তু উভয়েরই ক্ষতি হবে। কমেনসালিজম, একটা প্রাণী অন্য প্রাণীর দ্বারা উপকৃত হয় কিন্তু অন্য যে প্রাণী রয়েছে তার কিন্তু কোনো ক্ষতি হয় না। প্রিডেশন, এখানে একটি প্রজাতির ক্ষতি হয় এবং অন্য প্রজাতির লাভ হয়। পরিবেশে আর্দ্রতা বা তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু প্রাণীদের উপর বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। এটা একটা আমি ছকের মাধ্যমে করেছি, তোমরা একবার দেখে নাও, দরকার হলে তোমরা নোট ডাউনও করতে পারো। ইকোলজি শব্দটি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে, ওইকস এবং লগস। ওইকস মানে হচ্ছে বাসস্থান, লগস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, অর্থাৎ বাসস্থান সম্পর্কিত জ্ঞান হলো ইকোলজি বা বাস্তুবিদ্যা। জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল প্রথম এই শব্দটি ব্যবহার করেছিলেন। এটা অনেক সময় তোমাদের এমসিকিউ হিসেবে আসতে পারে, কে প্রথম এই শব্দটি ব্যবহার করে বা ইকোলজি শব্দটির
কোন দুটি গ্রিক শব্দের মিলন, বা বলতে পারে ইকোলজি শব্দটি ড্যাশ শব্দ, তো শূন্যস্থানে হবে গ্রিক শব্দ। এইভাবে তোমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে। তবে অনেকে মনে করেন বিজ্ঞানী রিটার REITER তিনি প্রথম এটি প্রয়োগ করেছিলেন আর এটাকে তিনি পপুলার করে তুলেছিলেন। ইকোলজি বা বাস্তুবিদ্যার জনক বলা হয় বিজ্ঞানী ওডামকে। তিনি একটি মন্তব্য করেছিলেন যে বাস্তুবিদ্যা হলো প্রকৃতির গঠন ও কার্য সম্বন্ধে জ্ঞান। এটা তোমাদের MCQ হিসেবে কিভাবে দিতে পারে? বিজ্ঞানী ওডামের মতে বাস্তুবিদ্যা হলো, চারটে অপশন দিল, চারটে মত দিল, তার মধ্যে কোনটা সঠিক হবে তোমাদের সেটা লিখতে হবে। এটা কিন্তু, আর ধরো তোমাদের দুটো অপশন দিল যে আধুনিক বাস্তুবিদ্যার জনক, যদি ওডাম লেখা থাকে তাহলে কিন্তু ওডাম লিখবে, আর যদি লেখা থাকে শুধুমাত্র বাস্তুবিদ্যার জনক কে ছিলেন তাহলে তোমরা লিখবে আলেকজান্ডার ভন হামবোল্ট। এটা অনেক সময় তোমাদের কনফিউশন থাকে, যদি আধুনিক কথাটি লেখা থাকে তাহলে কিন্তু ওডাম হবে, আর যদি আধুনিক কথা না লেখা থাকে তাহলে কিন্তু হবে আলেকজান্ডার ভন। ওকে, এটা কিন্তু অনেক সময় অনেকে ভুলিয়ে ফেলে। বাস্তুবিদ্যা কেন করব বা বাস্তুবিজ্ঞান পাঠের উদ্দেশ্য কি, তাহলে যদি বলা হয় ফার্স্ট পয়েন্ট বলা হবে যে প্রাত্যহিক জীবনে কিছু অভিজ্ঞতা অর্জন করা। প্রকৃতির যে জীবকুল রয়েছে অর্থাৎ প্রাণীকুল, জীবকুল, তাদের যে বসবাস রীতি, তাদের আশ্রয়স্থল, সেগুলো কিন্তু সম্বন্ধে জানা যায় এই ইকোলজি থেকে। বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন কয়লা বা অন্যান্য খনিজ দ্রব্য, সেগুলো সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারি। সেগুলো ব্যবহার কিভাবে করতে হবে, সেগুলো ব্যবহার কতটা কমাতে হবে, সেগুলো কিন্তু আমরা বাস্তুবিদ্যা বা ইকোলজি পড়লে কিন্তু জানতে পারি। তাছাড়া দেখা যায় অনেক সময় যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেই জলবায়ু পরিবর্তনের কারণও কিন্তু আমরা শনাক্ত করতে পারি। যেমন ধরো এখন বর্তমানে জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, আর এই বিশ্ব উষ্ণায়নের কারণ হচ্ছে বিভিন্ন গাড়ি ঘোড়ার যে ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, বা বিভিন্ন জায়গা বা বিভিন্ন কোম্পানি থেকে যে সমস্ত নোংরা জল বেরোচ্ছে, আর ধরো কৃষিতে যে রাসায়নিক ব্যবহার করা হয় তার ফলে কিন্তু দূষণ ঘটছে। জীবন সংগঠনে সবচেয়ে ক্ষুদ্র একক হলো জীব, এবং সবচেয়ে বড় প্রজাতি হলো জীব মণ্ডল। সাংগঠনিক স্তর বিন্যাসের ভিত্তিতে বাস্তুবিদ্যাকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হলো অটোইকোলজি এবং আরেকটি হলো সিনোইকোলজি। অটোইকোলজি হলো একটি নির্দিষ্ট প্রজাতির জীব ও তার পারিপার্শ্বিক পরিবেশের আন্তঃসম্পর্ক বিষয়ে অধ্যয়নকে বলা হয়। যেমন ধরো একশৃঙ্গ বিশিষ্ট গন্ডারের অটোইকোলজি, তারা কি খাচ্ছে, তারা কোথায় বাসস্থান করছে, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় কেন যাচ্ছে, তাদের সাহায্যে কোন কোন বৃক্ষ জাতীয় উদ্ভিদ জন্মাচ্ছে, বা যখন প্রজনন হয় তারা কি করে। ঠিক আছে, তো এই যে ব্যাপারগুলো একটাই বলা হচ্ছে অটোইকোলজি। বা ধরো এই প্রজাতি কিভাবে বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, কেন বিলুপ্ত হচ্ছে। এবারে বলবো ব্র্যাকেনের ফার্নের অটোইকোলজি, যেটি সাধারণত ঠান্ডা জায়গায় বসবাস করতে পারে না, তাই এটা অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর প্রায় সব জায়গায় পাওয়া যায়। আর এটি হলো অন্যতম সরলতম এবং সফলতম একটি অটোইকোলজি। আর এটা যেখানে বসবাস করে পার্শ্ববর্তীদের অন্যান্য যে উদ্ভিদ রয়েছে সেগুলো কিন্তু বসবাস করতে পারে না। কিন্তু দুঃখের কথা হলো এর যে রেণু রয়েছে বা যে পাতা রয়েছে সেগুলো যদি কোনো প্রাণী খায় তাহলে কিন্তু ক্যান্সার উপসর্গ দেখা দিতে পারে বা ক্যান্সারও হতে পারে। এবারে বলবো কচুরিপানার অটোইকোলজি, যেটি সাধারণত 28 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাঁচে, কিন্তু 33 ডিগ্রি বা তার বেশি যদি তাপমাত্রা হয় তাহলে কিন্তু তারা সহ্য করতে না পেরে অনেক সময় মারা যায়। কিন্তু 33 বা তার বেশি তাপমাত্রা হলে অনেক সময় তাদের বৃদ্ধি ব্যাহত হয়ে যায়। কচুরিপানা সাধারণত ব্রাজিল থেকে আসা একটি বহিরাগত প্রজাতি। কচুরিপানা যুক্ত অঞ্চলে সাধারণত এডিস মশা বাস করে, আর এখানে যদি ডিম পারে এডিস মশা তাহলে সহজে কিন্তু ডেঙ্গু রোগ ছড়ানোর প্রবণতা প্রচুর রয়েছে। কিন্তু কচুরিপানার একটি বিশেষ উপকার হলো এটি ভারী ধাতু নিষ্কাশন করতে পারে এবং ইথানল যে রয়েছে সেই ইথানল গ্যাস তৈরি করতেও পারে। তাছাড়া বর্তমানে কচুরিপানা থেকে কিন্তু পোশাকও তৈরি হচ্ছে। এবারের টপিক হলো সিনোইকোলজি। আগে যেটা বলেছিলাম যে একটি নির্দিষ্ট প্রজাতি ছিল, কিন্তু এখানে একটি নির্দিষ্ট প্রজাতি নয়, যেখানে দেখা যাবে যে বিভিন্ন প্রজাতির মধ্যে যে আন্তঃসম্পর্ক গড়ে উঠেছে সেই বিদ্যা অধ্যয়নকেই বলা হচ্ছে সিনোইকোলজি। বসতি বা বাসস্থানের ভিত্তিতে ইকোলজিকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হলো জলজ এবং একটি হলো
স্থলজ। জলজ বাস্তুবিদ্যার মধ্যে প্রথমে হলো সামুদ্রিক বা নোনা জলের বাস্তুবিদ্যা, যেমন ধরো সমুদ্র। মিষ্টি জলের বাস্তুবিদ্যার মধ্যে হচ্ছে নদী বা পুকুরের জল, এগুলো। এই যে নদী হচ্ছে প্রবাহমান জল, কিন্তু পুকুর হচ্ছে স্থির জল। স্থলজ বাস্তুবিদ্যা অনেক কিছু রয়েছে, যেমন তুন্দ্রা বাস্তুবিদ্যা, পর্ণমোচী বাস্তুবিদ্যা। স্থলজ বাস্তুবিদ্যা অনেক কিছু রয়েছে, যেমন তুন্দ্রা বাস্তুবিদ্যা, পর্ণমোচী বাস্তুবিদ্যা। এবারের টপিক হলো ভূদৃশ্য বা ল্যান্ডস্কেপ। আমাদের ভারতবর্ষে অনেক পর্যটক এসেছিলেন এবং অনেক পর্যটক ভারত থেকে অন্য দেশেও ঘুরতে গেছিলেন, যেমন ধরো ইবন বতুতা, মার্কো পোলো। ইনারা ভারতবর্ষে বেশ কয়েক বছর ছিলেন এবং বেশ কয়েক বছর ধরে তারা পরিবহন করেন। এরা কি দেখতেন? নদী, পাহাড়, সমুদ্র, গুহা, গ্রাম, নগর, শহর ইত্যাদি দেখতেন। ল্যান্ডস্কেপ হলো একটি ডাচ শব্দ। ডাচ মানে জানো, যাদের বর্তমান নাম হচ্ছে নেদারল্যান্ড বা হোল্যান্ড। ঠিক আছে, তো এই ডাচ শব্দ ল্যান্ডস্কেপ শব্দের অর্থ হলো প্রাকৃতিক দৃশ্যে ভরপুর রঙিন গ্রামাঞ্চল। জার্মান ভূগোলবিদ কার্ল ট্রল প্রথম এই শব্দটি ব্যবহার করেন। ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ কি? যেখানে প্রাকৃতিকভাবে নিজে থেকেই গড়ে উঠেছে, যেমন কাশ্মীর, পেহেলগাঁও। এবং তাছাড়া যদি অনেক সময় দেখা যায় শুধুমাত্র প্রাকৃতিকভাবে গড়ে উঠলেই হলো না, সেগুলোকে মানুষের দ্বারা যখন নতুনত্ব সৃষ্টি করা হয়, আরো সৌন্দর্যকে বাড়ানো হয়, সেটাকেও বলা হয় ল্যান্ডস্কেপ বা ভূদৃশ্য। আর যার ফলস্বরূপ মানুষ সহজেই সেই সব জায়গায় আকৃষ্ট হয় এবং আকৃষ্ট হয়ে প্রতি বছর প্রচুর পরিমাণে লোক সমাগম করেন। ল্যান্ডস্কেপ বা ভূদৃশ্যের প্রধান 5টি উপাদান রয়েছে। প্রথম যে উপাদান রয়েছে সেটি হলো রং বা কালার। যত সুন্দর রং হবে মানুষের চোখ তত আকর্ষিত হবে। ধরো কাশ্মীরের পেহেলগাঁও বা সমগ্র কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, এই সমস্ত জায়গাগুলি এত সুন্দরভাবে প্রকৃতি মেলে ধরেছে, যার ফলস্বরূপ যে যে রংটা ফুটে উঠেছে, তার ফলে আমাদের কিন্তু সহজেই পাবলিককে বা জনগণকে আকৃষ্ট করে। তারপরের পয়েন্ট হলো রেখা বা লাইন। ধরো একটা নির্দিষ্ট লাইন ধরে যদি কোনো ল্যান্ডস্কেপ থাকে, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে এবং নিজের মন কিন্তু শান্ত হয়ে ওঠে। ল্যান্ডস্কেপের গঠনও কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ। যেমন ধরো কোনো অংশ রয়েছে পাহাড় বা পর্বত রয়েছে বা সমভূমি রয়েছে, তো এক একটা মানুষকে এক একটা জায়গায় আকৃষ্ট করে। কাউকে পাহাড় আকৃষ্ট করে, কাউকে পর্বত বা সমুদ্র বা সমভূমি। ঠিক আছে, তো এই গঠনও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। এর পরের পয়েন্ট হলো মাপকাঠি বা স্কেল। ধরো একটা পার্টিকুলার স্কেল বা মাপকাঠি অনুযায়ী থাকে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে। এর পরের পয়েন্ট হলো টেক্সচার বা গ্রথন। যেখানে দেখতে পাবে তুমি যে ধরো হালকা মেঘ দেখতে সুন্দর লাগে বা একটা সুন্দর ফুল বাগান রয়েছে, এগুলো কিন্তু সহজেই মানুষকে আকৃষ্ট করে। তাহলে ল্যান্ডস্কেপের মোট 5টি উপাদান রয়েছে। পৃথিবীতে বেশ কয়েকটি ল্যান্ডস্কেপ বা ভূদৃশ্য রয়েছে। ধরো পাহাড়ের কথা বলা হলো বা পর্বতের কথা বলা হলো, প্রথমে কিন্তু মাউন্ট এভারেস্টের কথা মনে পড়বে। বা বনভূমির কথা বলা হলো, আমাজন ফরেস্ট বা তৈগা বনভূমি। তো এইভাবে যে বিভিন্ন সমভূমি, মালভূমি বা মালভূমির যদি কথা বলা হয়, ছোটনাগপুর মালভূমি, তিব্বত মালভূমি। ঠিক আছে, তো এইরকম যে বিভিন্ন উদাহরণ রয়েছে আমাদের ল্যান্ডস্কেপের, এগুলো কিন্তু আমাদের সহজেই মানুষকে আকৃষ্ট করে। বর্তমানে ল্যান্ডস্কেপের বিভিন্ন সমস্যা রয়েছে, যেমন ধরো গাছপালা কাটা হচ্ছে বিভিন্ন কারণে, সে বসতির কারণে হোক বা শিল্প স্থাপনের জন্য হোক। তাছাড়া ধরো বিভিন্ন চারণভূমিতে পশু চারণ করা হচ্ছে, ফলে যখন ছোট ছোট গাছ থাকে তখন কিন্তু অনেক গরু বা ছাগল খেয়ে নিচ্ছে, তার ফলে কিন্তু গাছগুলো বৃদ্ধি হচ্ছে না। এবারে কয়েকটি ভূদৃশ্য বা ল্যান্ডস্কেপ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেব। প্রথমে যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ তা হলো আকাশের ল্যান্ডস্কেপ বা আকাশ ভূদৃশ্য। বিভিন্ন সময়ে তাপমাত্রা পরিবর্তন, বায়ুর আর্দ্রতা, চাপ, এর ফলে কিন্তু অনেক সময় এক এক সময় আকাশকে এক এক রকম দেখা যায়। আকাশের ভূদৃশ্য বা ল্যান্ডস্কেপ অনেকটাই সুন্দর। আকাশ ভূদৃশ্য পরে আরেকটি বিশেষ ভূদৃশ্য হলো জল ভূদৃশ্য, যেটি সমুদ্র ভূদৃশ্য নামেও পরিচিত। যেখানে নোনা জল, মিষ্টি জলের তারতম্য অনুযায়ী কিন্তু অনেক সময় ভূদৃশ্য দেখা যায়। যেমন ধরো জল জমে যদি বরফে পরিণত হয়, তাহলে কিন্তু জাহাজের চলাচলে বিঘ্ন ঘটে। তাছাড়া মেরু ভাল্লুক অ্যান্টার্কটিকা মহাদেশে দেখা যায়। তো সেখানকার যে উদ্ভিদ বা প্রাণী রয়েছে, তাদের যে বৈশিষ্ট্য, প্রজনন ক্ষমতা বা আবাসস্থল পরিবর্তন,
এগুলো কিন্তু সমুদ্র ভূদৃশ্য বা জল ভূদৃশ্যের মধ্যে পড়ছে। নেক্সট পয়েন্ট হলো স্থল ভূদৃশ্য, যেটি সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো অজীবজাত এবং একটা হচ্ছে জীবজাত। অজীবজাত মানে কোনগুলো? পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, হিমবাহ, এগুলি। তোমরা জানো যে বিখ্যাত পাহাড়ের নাম যদি বলা হয় বা পর্বতের নাম বলা হয়, প্রথমেই আসবে মাউন্ট এভারেস্টের কথা। হিমবাহের কথা বললে ল্যাম্বার্ট হিমবাহ, সমভূমি বললে তৈগা সমভূমি, বা বনভূমি বললে তৈগা বনভূমি, গঙ্গা সমভূমি, এগুলো কিন্তু নাম উল্লেখ করা যেতে পারে। অজীবজাত বলা হলো। এবার যদি জীবজাত বলা হয়, জীবজাত মানে যার মধ্যে প্রাণ রয়েছে, যেমন উদ্ভিদ। উদ্ভিদের মধ্যে আম গাছ, বেল গাছ, সজিনা গাছ, ধান, ভুট্টা, গম, এই যে এগুলো এগুলো যখন একটা প্রাকৃতিক পরিবেশে ফুটে ওঠে বা ধান বা গম হয়ে থাকে, তখন কিন্তু খুব সুন্দর দেখায়। উদ্ভিদ ভূদৃশ্য বললাম, এবারে বলবো প্রাণী ভূদৃশ্য। প্রাণী ভূদৃশ্য বলতে বোঝায় যে কিছু প্রাণী, যেমন ধরো বাটারফ্লাই ফিশ বা সামুদ্রিক বা সমুদ্রজাত কিছু মাছ বা অন্যান্য প্রাণী, সেগুলো কিন্তু প্রাণী ভূদৃশ্যের মধ্যে পড়ছে। সব থেকে উল্লেখযোগ্য যদি বলা হয় প্রবাল প্রাচীর বা কোরাল, এটি কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে যে অবর্জন্ত প্রাণী রয়েছে তাদের দেহাবশেষ, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ সব থেকে বড়। এর পরের পয়েন্ট হলো মানব ভূদৃশ্য। পৃথিবীতে বর্তমানে প্রায় 800 কোটির উপরও মানুষ বাস করে। আর এই যে বসতি রয়েছে এদের, সেই বসতিগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়: শহর, গ্রাম এবং মেগাসিটি। ভারতবর্ষে মোট 8টি মেগাসিটি রয়েছে। ভূমিরূপ ও মানুষের অবস্থানের পরিপ্রেক্ষিতে ল্যান্ডস্কেপকে আরো কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রথমে যদি আলোচনা করা যায়, তাহলে বলবো পর্বত ল্যান্ডস্কেপ। দেখো, পর্বতের কোথাও উঁচু কোথাও নিচু রয়েছে, পর্বতের কোথাও কোথাও শৃঙ্গ দেখা যায়, উচ্চ শৃঙ্গ। যেমন ধরো পৃথিবীর সব থেকে উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, বা কোথাও চুটি দেখা যায়। আবার পর্বতের মাঝখানে মাঝখানে হিমবাহ কিন্তু দেখা যাচ্ছে। নদী ভূদৃশ্য বলতে গেলে, নদী কাকে বলে জানো? যে কোনো উঁচু পর্বত বা পাহাড় থেকে বা মালভূমি থেকে যখন কোনো জলধারা মিলিত হয়ে কোনো মোহনা বা সাগরে পড়ছে, তাকে বলা হয় নদী। তো এই যে উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর গতিপথকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, জানো তোমরা, আশা করি ক্লাস 10-এ ভূগোলে পড়েছিলে। তো সেক্ষেত্রে যে নদীর মধ্যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য দেখা যায়, আর এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অনেক মানুষ জীবিকা নির্বাহ করে থাকে। মরুভূমি ভূদৃশ্য। মরুভূমি ভূদৃশ্য বলতে বোঝায় যেখানে বছরে 250 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয় না, অর্থাৎ এর থেকেও কম বৃষ্টিপাত হয়। আর যার ফলস্বরূপ এখানে শুধু বালি আর বালি, চোখ মেললেই শুধু তোমরা বালি দেখতে পাবে। আর এখানে খুব একটা গাছপালা দেখা যায় না, আর তাই মানুষের বসবাসের অযোগ্য এই জায়গাটা। আর এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা ভূমিরূপ রয়েছে, যেমন হচ্ছে ওয়াদি, প্ল্যান। এবারে টপিক হলো হ্যাবিটেট, বসতি বা বাসস্থান। বলতে কি বুঝি? বলতে বোঝায় এমন একটি প্রাকৃতিক পরিবেশ যেখানে কোনো একটি নির্দিষ্ট বা অনেক কটা প্রজাতি বা কোনো উদ্ভিদ গোষ্ঠী বা প্রাণী গোষ্ঠী বসবাস করে। সেখানেই তারা প্রজনন করছে বা জীবনসঙ্গী করছে এবং সেখানকার সম্পদ ব্যবহারও করছে এবং বংশবৃদ্ধির মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখছে। সেই অংশটাকে বলা হয় বসতি বা হ্যাবিটেট। বাসস্থান এবং বাস্তুতন্ত্র এক নয়, কিন্তু এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। সেই পার্থক্যগুলো তোমরা একটু ভালো করে শোনো। বাস্তুতন্ত্রের তুলনায় বাসস্থান আকারে ছোট হয়, কিন্তু একটি বাস্তুতন্ত্র বাসস্থানের তুলনায় সর্বদা আকারে বড় হয়। বাসস্থান বাস্তুতন্ত্রের অন্তর্গত, আর বাস্তুতন্ত্র হচ্ছে যে কোনো একটি বাস্তুতন্ত্র একাধিক বাসস্থান যুক্ত হতে পারে। বাসস্থান আর জীবজগৎ মিলিয়ে হয় বাস্তুতন্ত্র, কিন্তু সমস্ত ধরনের পুষ্টি স্তর বাস্তুতন্ত্রের অন্তর্ভুক্ত হয়ে থাকে। এবারে বাসস্থান বা বসতি বা হ্যাবিটেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, যে এটি কটি ভাগে ভাগ করা যায় এবং এগুলো সংজ্ঞা কিভাবে নিরূপণ করা যায়। প্রথমে যেটি আলোচনা করব সেটি হলো মনোটাইপিক বাসস্থান। মনোটাইপিক বাসস্থান হলো একটি নির্দিষ্ট অঞ্চল, সেটা বড় হতে পারে বা ছোট হতে পারে। সেই অঞ্চলের মধ্যে যে কোনো একটি পার্টিকুলার নির্দিষ্ট প্রজাতি থাকবে, কিন্তু অন্যান্য প্রজাতি খুব একটা চোখে পরিলক্ষিত হবে না বা দেখা যাবে না। তো সেটাকে বলা হয় মনোটাইপিক বাসস্থান। উদ্ভিদ ও প্রাণী উভয় প্রজাতির ক্ষেত্রে মনোটাইপিক বাসস্থান দেখা যায়।
কিছু কিছু উদ্ভিদও দেখা যায় এবং কিছু প্রাণীর মধ্যে দেখা যায়। যেমন তেলাপিয়া মাছ যেখানে জন্মগ্রহণ করে বা যেখানে জন্মায় সেখানে কিন্তু খুব একটা অন্যান্য মাছ দেখা যায় না। তাহলে এটা হলো মনোটাইপিক হ্যাবিটেট। পলিটাইপিক হ্যাবিটেট যেখানে একটি পার্টিকুলার জায়গায় বিভিন্ন প্রজাতি বাস করে এবং শুধুমাত্র একটা পার্টিকুলার কোনো প্রজাতি থাকবে না, অনেক রকম প্রজাতি থাকবে, বাসস্থান করবে, তাকে বলা হয় পলিটাইপিক বাসস্থান বা পলিটাইপিক হ্যাবিটেট। ধরো সুন্দরবনে যে জলাভূমি রয়েছে সেখানে কিন্তু কাঁকড়া বা বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, তো সেটা কিন্তু হচ্ছে পলিটাইপিক হ্যাবিটেট। মাইক্রো হ্যাবিটেট নামটা শুনে বুঝতে পারছো যে বিভিন্ন প্রাণীর বা উদ্ভিদের অবশিষ্টা অংশ, মানে যে উদ্ভিদগুলো পচে গেছে, ধরো একটা পার্টিকুলার মাছ, সেই মাছের পাখনা বা লেজের মধ্যে একটু ঘা হয়ে গেছে, তো এগুলো হচ্ছে মাইক্রো হ্যাবিটেট। এবারে আলোচনা করব পৃথিবীর কয়েকটি উল্লেখযোগ্য বসতির বৈশিষ্ট্য এবং উদাহরণ। প্রথমেই বলবো মরুভূমি। তোমরা ছোটবেলা থেকে পড়েছো যে মরুভূমিতে দিনের বেলায় প্রচন্ড গরম থাকে, প্রায় 38 ডিগ্রি, মিনিমাম 38 ডিগ্রি বা তারও বেশি, 50 ডিগ্রি 52 ডিগ্রি হয়ে যায়। কিন্তু যখন রাত হয়, রাত্রেবেলা কিন্তু একেবারে টেম্পারেচার পুরো ঠান্ডা হয়ে যায়। এটা হচ্ছে মরুভূমির বৈশিষ্ট্য। আর এই মরুভূমিতে 250 মিলিমিটারও কম বৃষ্টিপাত হয়। আর যেহেতু জল এখানে খুব দ্রুত বাষ্পীভূত হয়, তাই এখানে আর্দ্রতা অত্যন্তই কম। মরুভূমির প্রধান উদ্ভিদ হলো ক্যাকটাস, তাছাড়া বিভিন্ন কাঁটাযুক্ত উদ্ভিদও দেখা যায়। জসুয়া গাছ রয়েছে এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য। তাছাড়া এখানে জানো যে মরুভূমির জাহাজ বলা হয় উটকে। উট হচ্ছে এখানকার প্রধান প্রাণী এবং তাছাড়া জ্যাটেল স্নেক, জারবেল ইত্যাদিও কিন্তু পাওয়া যায়। 2 নম্বর বলবো ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, যেখানে প্রচুর পরিমাণে গাছপালা থাকে। আর গাছপালা থাকার ফলে এখানে সূর্যের যে আলো, সেই সূর্যের আলো কিন্তু মাটির নিচ পর্যন্ত পৌঁছতে পারে না। তাছাড়া প্রচুর বৃষ্টিপাত হয়। তোমরা জানো যে বিকেল 4টের সময় এখানে বৃষ্টি হয়, আর এই বৃষ্টিকে বলা হয় 4 o'clock রেন। আর যেহেতু এখানে খুব গভীর জঙ্গল রয়েছে, এখানে অনেক রকম উদ্ভিদ রয়েছে, প্রাণী রয়েছে, বিভিন্ন রকম প্রাণী। যেমন ধরো অ্যামাজনে যদি বলা হয়, অ্যামাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস, যেখানে পৃথিবীর মোট যে অক্সিজেন রয়েছে তার 20% অক্সিজেন কিন্তু অ্যামাজন থেকে আসে। এখানে কিন্তু অনেক ধরনের উদ্ভিদ পাওয়া যায়, রবার উড, ব্রাজিল নাট, হচ্ছে র্যাফলেসিয়া। তোমরা জানো যে পৃথিবীর সব থেকে বড় ফুলের নাম হচ্ছে র্যাফলেসিয়া। ঠিক আছে, তো এইসব উল্লেখযোগ্য উদ্ভিদগুলি এখানে পাওয়া যায়। তাছাড়া এখানে আমাজন জঙ্গল সংলগ্ন ডলফিন রিভার বা অ্যামাজন ডলফিন রিভার, অ্যানাকন্ডা সাপ এবং পিরানা মাছ ইত্যাদি কিন্তু এখানে পাওয়া যায়। তুন্দ্রা হ্যাবিটেট বা তুন্দ্রা বাসভূমি, এখানে সারা বছরেই শীতকাল থাকে আর এখানকার গরমকাল মাত্র 3 মাস, তাও 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকে। আর শীতকালে তাপমাত্রা প্রায় -32 -40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকে। এখানে বৃষ্টিপাত খুব একটা হয় না। আর গ্রীষ্মকালে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো মস, লাইকেন, এগুলোই। তাও কিন্তু এগুলো খুব একটা বেশি দিন ধরে থাকে না। এখানকার উল্লেখযোগ্য প্রাণী হলো তিমি, মেরু ভাল্লুক, পেঙ্গুইন ইত্যাদি। বিভিন্ন কারণে একটি হ্যাবিটেট বা বাসস্থানের মধ্যে প্রাণীরা বিলুপ্ত হয়ে যাচ্ছে। ধরো খাদ্যের অভাব বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি কারণেও কিন্তু অনেক প্রাণী বিপন্ন হয়ে যাচ্ছে। ঠিক সেরকম কয়েকটি প্রাণী হলো একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার, হাতি, বাঘ, কচ্ছপ ইত্যাদি। এবারের টপিক হলো ইকোলজিক্যাল নিচ বা বাস্তুতান্ত্রিক নিচ। এই শব্দটি অর্থাৎ ইকোলজিক্যাল নিচ শব্দটি প্রথম ব্যবহার করেন 1971 সালে গ্রিডেন। ইকোলজিক্যাল নিচ বলতে বোঝায় কোনো বাস্তুতন্ত্রে জীবের ভূমিকা, সে কিভাবে খাদ্য গ্রহণ করছে, প্রজনন করছে, কিভাবে বেঁচে থাকে, এগুলোই হচ্ছে ইকোলজিক্যাল নিচের মূল আলোচ্য বিষয়। এবারে কয়েকটি ইকোলজিক্যাল নিচের উদাহরণ সহ আলোচনা করব। প্রথমেই আলোচনা করব শিয়াল সম্বন্ধে। শিয়াল হলো সর্বভুক প্রাণী। এরা সাধারণত ইঁদুর, ব্যাঙ ইত্যাদি খাদ্য রূপে গ্রহণ করে। তাছাড়া এরা বাদাম তাও খাদ্য রূপে গ্রহণ করে। কিছু কিছু শিয়াল দেখা যায় মৃত প্রাণীও খাদ্য ভক্ষণ করছে। আর অপ্রাপ্ত শিয়ালদের খাদ্য হিসেবে গ্রহণ করে ঈগল এবং প্রাপ্তবয়স্ক শিয়ালদের খাদ্য হিসেবে গ্রহণ করে সিংহ। বাস্তুতন্ত্রে শিয়ালের ভূমিকা কি? শিয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন খাদ্যের মধ্যে মিশে থাকা রোডেন্ট, সেগুলো কিন্তু ওরা খুব সহজেই ভক্ষণ করে। তাছাড়া বিভিন্ন মৃত প্রাণী রয়েছে, সেগুলো খেয়েও কিন্তু তারা পরিবেশকে
ঠিক বজায় রাখতে সাহায্য করে। বাস্তুতান্ত্রিক নিচকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। একটি হলো ফান্ডামেন্টাল নিচ এবং আরেকটি হলো রিয়ালাইজড নিচ। ইকোলজিক্যাল নিচের আরো কয়েকটি উদাহরণ দেওয়া হলো, যেমন ধরো কোয়ালা। কোয়ালা ইউক্যালিপটাস গাছ ভক্ষণ করে, আর এই ইউক্যালিপটাস গাছে অনেক বিষাক্ত তৈল পদার্থ থাকে, ফলে অন্যান্য প্রাণীরা সহজেই বেঁচে যায়। গাছের বাকল মানে ছালের মধ্যে অনেক সময় বাসা বাঁধে, আর সেখানে যে সমস্ত লার্ভা বা কীটপতঙ্গ রয়েছে সেগুলো তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। ইকোলজিক্যাল নিচ বা বাস্তুতান্ত্রিক নিচ নিয়ে আলোচনা করা হলো। এবারে আলোচনা হবে ইকোজোন নিয়ে। ইকোজোন হলো পৃথিবীর প্রাণী বিস্তার সম্পর্কিত বৃহত্তম বা বৃহত্তর অঞ্চল। 1857 খ্রিস্টাব্দে স্ক্যাটার তিনি মোট 6টি রিলিমের কথা বলেন। এই 6টি রিলিম কি কি? একটি হলো প্যালিও আর্কটিক অঞ্চল, নিয়ার্কটিক অঞ্চল, নিওট্রপিক্যাল অঞ্চল, ইথিওপিয়ান অঞ্চল, ওরিয়েন্টাল অঞ্চল, অস্ট্রেলিয়ান অঞ্চল। এই যে এতগুলো অঞ্চল বললাম, এই অঞ্চলগুলো আমি তোমাদের একটা ছকের মাধ্যমে খুব সহজেই বুঝিয়ে দিচ্ছি, আর তোমরা পারলে এটাকে খাতায় নোট ডাউন করো, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং পরবর্তীকালে কোনো অসুবিধা হবে না। পৃথিবীর ইকোজোন সম্বন্ধে আলোচনা করা হলো। এবারে আলোচনা করব ভারতবর্ষের কয়েকটি নির্দিষ্ট অঞ্চলের ইকোজোন। এটা তোমরা খাতার মধ্যে লিখে নাও। এবারের টপিক হলো জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। জীবমণ্ডল হলো বায়ুমণ্ডল সহ পৃথিবীর এমন একটা অংশ যেখানে কোনো না কোনো প্রাণী বসবাস করে। জীবমণ্ডল বা বায়োস্ফিয়ারের গুরুত্ব কি? প্রথমে বলবো যে এই যে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদির জন্য কিন্তু আমরা অনেকটাই জীবমণ্ডলের উপর নির্ভরশীল। 2 নম্বর পয়েন্ট যদি বলা হয় যে বিভিন্ন রকম ওষুধ পাচ্ছি, সেগুলো কিন্তু বিভিন্ন কোনো না কোনো প্রাণী থেকে আমরা পাচ্ছি বা উদ্ভিদ থেকে পাচ্ছি। পৃথিবীর সমস্ত জীবকে ধারণ করে। তাছাড়া বিভিন্ন রকম খাদ্য পাচ্ছি আমরা এই জীবমণ্ডল থেকে। জীবমণ্ডলের প্রভাবক বা কি কি বিষয় জীবমণ্ডলকে প্রভাবিত করে? প্রথমে বলবো প্রকৃতি, মানে হচ্ছে যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, বন্যা, খরা বা বৃষ্টিপাত, ঠান্ডা, এগুলি। ভৌত প্রভাবক কি কি? শিলা, বায়ু ইত্যাদি। মনুষ্য সৃষ্ট প্রভাবক কি কি? এই যে মানুষ বিভিন্ন রকম দূষণ করছে বা পশু শিকার করছে, এগুলো কিন্তু মনুষ্য সৃষ্ট প্রভাবক। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কাছে হলে তাপমাত্রা কিন্তু খুব বেড়ে যায়। তাছাড়া উষ্ণতা, আর্দ্রতা, অধঃক্ষেপণ এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবারের টপিক হলো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। 1935 সালে বিজ্ঞানী এজি ট্যান্সলে প্রথম ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন। বাস্তুতন্ত্র বলতে কি বুঝি বা বাস্তুতন্ত্রের সংজ্ঞা কি? কোনো নির্দিষ্ট স্থানে কোন একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে এবং সেই নির্দিষ্ট স্থানে কিছু প্রাণী বা জীব বসবাস করছে। সেই জীব বা প্রাণীর সঙ্গে পরিবেশের কি সম্পর্ক, সেই সম্পর্কই হলো বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রে কি কি বিষয় প্রভাবিত করে? সূর্যালোক, তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাস্তুতন্ত্রকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়: আকার অনুযায়ী, প্রকৃতি অনুযায়ী এবং উপাদান অনুযায়ী। প্রকৃতি অনুযায়ী আবার 2 ভাগে ভাগ করা যায়: প্রাকৃতিক বাস্তুতন্ত্র এবং কৃত্রিম বা মনুষ্য সৃষ্ট বাস্তুতন্ত্র। এই প্রাকৃতিক বাস্তুতন্ত্রের মধ্যে উদাহরণ করে যদি বলা যায়, যেমন ধরো ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। প্রাকৃতিক বাস্তুতন্ত্রকে আবার 2টি ভাগে ভাগ করা যায়: একটি স্থলজ এবং আরেকটি হলো জলজ। স্থলজের মধ্যে পড়ছে পার্বত্য অঞ্চলের বাস্তুতন্ত্র, সরলবলয় বৃক্ষ বা পশুদের বা প্রাণীদের গায়ের লোম, এগুলো কিন্তু প্রাকৃতিক বাস্তুতন্ত্রের স্থলজের মধ্যে পড়ছে। সাগর, মহাসাগর বা নদী বা মোহনা ইত্যাদি। আকার অনুযায়ী বাস্তুতন্ত্রের খুব একটা ভাগ নেই বা খুব একটা আলোচনা করা হয় না। উপাদান অনুযায়ী আবার 2টি ভাগে ভাগ করা যায়: সম্পূর্ণ বাস্তুতন্ত্র এবং অসম্পূর্ণ বাস্তুতন্ত্র। সম্পূর্ণ হচ্ছে অজৈব উপাদান, উৎপাদক, খাদক, বিয়োজক ইত্যাদি। আর অসম্পূর্ণ হচ্ছে যার মধ্যে এই যে এগুলো সম্পূর্ণ রয়েছে, সেগুলোর কোনো একটা অনুপস্থিতি, মানে উপস্থিত থাকবে না, হয়তো একটা হতে পারে বা দুটো হতে পারে। সম্পূর্ণ বাস্তুতন্ত্রকে 2টি ভাগে ভাগ করা যায়: একটি হলো মাইক্রো ইকোসিস্টেম এবং আরেকটি হলো ম্যাক্রো ইকোসিস্টেম। গঠনগত দিক থেকে দেখতে গেলে বাস্তুতন্ত্রের 2টি ভাগ আছে: একটি জড় এবং একটি সজীব। জড়ের মধ্যে পড়ছে যেগুলো বিভিন্ন রকম গ্যাস, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন ইত্যাদি, বা সূর্যালোক, মাটি, এগুলো পড়ছে হচ্ছে জড়ের মধ্যে। আর জীবজাতের মধ্যে পড়ছে, একে আবার 3টি ভাগে ভাগ করা যাচ্ছে: উৎপাদক, খাদক এবং বিয়োজক। উৎপাদক মানে জানো যে ঘাসপালা বা বিভিন্ন
তৃণভোজী। খাদককে আবার 4টি ভাগে ভাগ করা যায়: প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক এবং সর্বভূক। প্রাথমিক খাদকের মধ্যে কি বলছে? গরু, ছাগল এগুলো। গৌণ খাদকের মধ্যে পড়ছে বেড়াল, শিয়াল এগুলো। আর তৃতীয় স্তর হয়ে গেল, চতুর্থ স্তরের মধ্যে পড়ছে বাজ পাখি, বাঘ। এবারের টপিক হলো বায়ন। বায়ন বলতে কি বুঝি? বায়ন হলো এমন একটি বাস্তুতান্ত্রিক অঞ্চল যেখানে নির্দিষ্ট জলবায়ু বা উষ্ণতা বা তাপমাত্রা থাকবে এবং তার সঙ্গে কিছু পরিমাণে জীব বা প্রাণী বসবাস করবে। বায়ন দু প্রকার, একটা হলো স্থলজ বায়ন, সাধারণত বোঝায় যেগুলো স্থলজ মানে তৈগা বনভূমি, মরুভূমি ইত্যাদি। আর জলজ বায়ন বলতে বোঝায় সমুদ্র বা কোনো জলাশয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের বায়ন রয়েছে। সেই বায়নগুলি আমি একটি ছকের মাধ্যমে তোমাদের শোনাবো, তোমরা ভালো করে খাতায় লিখবে, আর না হলে তোমরা শুনে রাখো, কাজে লাগবে। বায়নের গুরুত্ব কি? এক একটি পরিবেশে বা এক একটি জলবায়ুগত অঞ্চলে এক এক ধরনের প্রাণী দেখা যায়, তাদের মধ্যে খাদ্য শৃঙ্খল দেখা যায়। তো সেই সমস্ত আলোচনায় হচ্ছে বায়নের অন্যতম গুরুত্ব। জলবায়ুগত শর্ত কিভাবে গঠন, আকৃতি ইত্যাদির উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে তা আমরা বায়ন থেকে জানতে পারি। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর পরবর্তী ভিডিওয় আমি চেষ্টা করব যে এর পার্ট 2 খুব তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলে যে স্যার প্রথম অধ্যায়ের প্রথম যে পার্ট রয়েছে সেটা নিয়ে আলোচনা করলে ভালো হয়। আমি তোমাদের এই পার্টটি আলোচনা করলাম এবং তোমরা খুব গভীর মনোযোগ সহকারে শোনো। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ইভিএস সংক্রান্ত বা ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষা বিজ্ঞান, সংস্কৃত এবং HDRN এর বিষয়ে যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের জন্য আলাদা করে ভিডিও করার জন্য। তোমাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। যত পরিমাণে শেয়ার করবে আমি ভিডিও বানাতে আরো বেশি মোটিভেট পাবো। সবাই ভালো করে পড়াশোনা করো মন দিয়ে, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো।